দর্শক শুনছিলেন মার্কিনতলা ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গবন্ধু কন্যা দেশের স্বার্থ বিক্রি করে না। ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এসব নিয়ে কথা বলে তারা উপরে ভারত বিরোধিতা করলেও গোপনে তাদের পা ধরে বসে থাকে। প্রধানমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পে যে দেশের প্রস্তাবে দেশের স্বার্থ রক্ষা হবে সেটি গ্রহণ করা হবে। ডক্টর ইউনূসের সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই মন্তব্য করে নোবেল প্রাইজে তার কোনো আগ্রহ নেই বলেও সাফ জানিয়ে দেন সরকার প্রধান। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। ভারতে নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পর প্রথম সরকার প্রধান হিসেবে ২১ ও ২২ জুন দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুদেশের মধ্যে 10টি নতুন ও নবায়িত সমঝোতা স্বাক্ষর হয়। সেই তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করব এবং সে বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবারও নেতিবাচক প্রচারণায় সরব ছিল অপপ্রচারকারীরা। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনলে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশ ও দেশের স্বার্থ বিক্রি করে না। ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সীমান্ত নেই, তাহলে দক্ষিণ এশিয়ায় কেন থাকবে জানতে চান তিনি। কোনো কিছু বিক্রি হলে যেটা ওজন মাপা হয় না, এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাঁড়িপাল্লায় হতো, তো কিসে মেপে বিক্রি হচ্ছে? আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই, তাহলে কি একটা দেশ আরেকটা দেশের কাছে বিক্রি করে দিয়েছে? ভারত চীনের সম্পর্ক বা মোদি মমতার সম্পর্ক তাদের আভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেই দেশের জন্য কল্যাণকর প্রকল্প প্রস্তাব গ্রহণ করবে তার সরকার। তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার, আমি সেখানে নাক গলাই না। আমি আমার সকলের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে, দেশের উন্নয়নে আমি কাজ করি এবং সেটা আমরা করে যাচ্ছি। কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ইউনূসের সাথে তার কোনো বিদ্বেষ নেই, নোবেল প্রাইজেও কোনো আগ্রহ নেই তার। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আগামীতে ভারত বাংলাদেশ সীমান্তে আরও 7টি সীমান্ত হাট চালু হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। তার মুক্তির দাবিতে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর ভারত সফরে সব চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে জানিয়ে ফখরুল বলেন, সরকার ভারতকে সব ধরনের সুবিধা দিলেও নিজেদের ন্যায্য হিস্সা আদায়ে ব্যর্থ হয়েছে। জানান, বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় সোচ্চার বলেও দাবি করেন মির্জা ফখরুল। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী। ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। ছাগলকান্দে সমালোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে বেনামে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, বিলাসবহুল বাড়ি, বিশাল আয়তনের পার্ক, ইকো রিসোর্ট সহ অঢেল সম্পদ রয়েছে তার। অভিযোগ আছে, স্বামীর সহযোগিতায় এসব সম্পদ গড়েন তিনি। নরসিংদী থেকে নূরে আলম রনির তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ইমরুল কায়েস। কোরবানির 15 লাখের ছাগলই কাল হলো এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের জন্য। একে একে বেরিয়ে আসছে পরিবারের সদস্যদের বিপুল সম্পদের তথ্য। সবচেয়ে বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে প্রথম স্ত্রীর নামে। মতিউর রহমানের শ্বশুরবাড়ি নরসিংদীতে 4 কানি জমির ওপর আলিশান বাড়ি, 40 বিঘার ওপর ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্টের সন্ধান মিলেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভবন, জমিজমা, পার্ক ও ইকো রিসোর্টের তথ্য মিলছে।
যার বেশিরভাগই প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকির নামে। অভিযোগ আছে স্বামীর প্রভাব খাটিয়ে পছন্দের জমিও দখল করতেন তিনি। 200-250 লোক সন্ত্রাসী মন্ত্রী লয়ে আইসা এটা ফাঁকা করতেছে। আমি বাধা দিতে গেছি, পরে বলছে কি বোন কি লাকির জায়গার মিজা বাধা দিতে আইসা। অবৈধ পয়সা না কামাই করে তাইলে এমনি সম্পদ কিনতে তো না। নরসিংদীর মরজালে লাকির নামে গড়ে তোলা ওয়ান্ডার পার্কে একাধিক কটেজ, সুইমিং পুল, বিভিন্ন রাইড সহ বেশ কয়েকটি ভাস্কর্য রয়েছে। তবে দেশজুড়ে সমালোচনার পর লাকির মালিকানা অস্বীকার করেন পার্কের দায়িত্বরতরা। লাইলা কানিজ লাকি ম্যাডাম না, আগে মিডিয়াম আসতেন আর কি, পরে মানুষের কাছ থেকে পরে দাবি দাবি করে মনে হয় কিনছে আর কি। মালিকে আবুল খায়ের মানিক, উনি এটার প্রতিষ্ঠাতা। লাকির মতো লাকি। কলেজের শিক্ষক থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুর উপজেলা চেয়ারম্যান হয়েছেন বলে জানান স্থানীয় নেতারা। ওনার তো টার্গেট হলো লাকির অঢেল টাকা। আমরা ওনাকে চিনতাম জানতাম, কিন্তু এইভাবে চিনতাম না এখন যেভাবে পত্রিকায় আসতেছে। জানা যায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে 3,55,00,000 টাকা, নরসিংদী ও গাজীপুরে 100 বিঘা জমিও রয়েছে মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকির নামে। তবে যার এত সম্পদ, সমালোচনা শুরুর পর থেকে তার সন্ধান মিলছে না। রায়পুরা উপজেলা চেয়ারম্যান কার্যালয়েও অনুপস্থিত তিনি। বাসা ও কার্যালয়ে একাধিকবার যেয়েও কারো বক্তব্য পাওয়া যায়নি। ইমরুল কায়েস, RTV। বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি গণমাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সংবাদ প্রকাশে সতর্ক থাকার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভূমিকার সমর্থনে কথা বলেন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিপিএস এর বিবৃতি বিষয়ে প্রশ্ন করা হলে ম্যাথিউ মিলার বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান। Any coordination visit to India, reaffirming both countries' commitment. We strongly support the role of a free and independent media in maintaining effective democratic institutions and promoting government transparency. কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা প্রচারে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। গুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় সাংবাদিকদের বাধা দেওয়ার জন্য হয়রানি বা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টায় আমরা আপত্তি জানাই। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় নায়িকা পরিমণির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে পরিমণি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে 1000 টাকা মুচলেকায় বিচারক তার জামিন মঞ্জুর করেন। আগামী 1 অক্টোবর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। 2022 সালের 6 জুলাই একই আদালতে সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য 2 আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিম। আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাবো এবং আমার প্রতি যে অন্যায় করা হয়েছে, মিথ্যা প্রচার করা হয়েছে, এটার সত্যতা মিলবে। নরসিংদীর পলাশে নিখোঁজের 4 দিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্ক থেকে মাইশা আক্তার নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে র্যাব। সকালে ডাঙ্গা ইউনিয়নের উত্তর ডাঙ্গা গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানায় শুক্রবার সকালে বাড়ির পাশে সহপাঠীদের নিয়ে খেলা করছিল মাইশা। এরপর দুপুর হলেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় নিখোঁজের জিডি করে পরিবার। জানা যায় খেলার সময় আইসক্রিম তৈরির দুধে বালি ফেলায় প্রতিবেশী জালাল মিয়া, তার স্ত্রী মাহফুজা খাতুন ও ছেলে বিল্লাল শেখ শিশু মাইশাকে ধরে নিয়ে বাড়িতে হত্যা করে। মৃতদেহটি সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখে। পরে র্যাব সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে মৃতদেহ সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার বিষয়টি স্বীকার করে তারা।
সুরমা নদীর পানি কমে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 46 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে ধীর গতিতে পানি কমায় অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারছেন না। বন্যায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে এখনও 450 আশ্রয় কেন্দ্রে 9,500 মানুষ অবস্থান করছেন। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন হালকা বৃষ্টিপাত হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিকে কুড়িগ্রামে বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, বন্যায় ক্ষতিগ্রস্তরা কি ঠিক মতো সহায়তা পাচ্ছেন কিনা, ত্রাণ বিতরণে কোনো অনিয়মের অভিযোগ আছে কিনা জানাবেন। যেমনটা বলছিলেন, দেখুন সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি যদিও উন্নতি হয়েছে, কিন্তু ধীর গতিতে পানি কমার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে। আমি যদি আপনাকে জানাই, এখন পর্যন্ত অনেক পরিবারই তাদের বাড়িতে ফিরতে পারছেন না। কেননা বাড়িতে রাস্তাঘাটে পানি থাকা এবং ঘর বাড়িতে পানি থাকা এবং আশেপাশে ডুবন্ত অবস্থা থাকার কারণে অনেকে, আমার পেছনের যে ঘরটা আছে এই ঘরে যারা এতদিন পানিবন্দী ছিলেন এখনো কিন্তু তারা বাড়িতে আসতে পারেনি, এখনো তালা চলছে। এভাবে কিন্তু সুনামগঞ্জের 12 উপজেলায় খোঁজখবর নিয়ে যেমনটা জানতে পেরেছি, এখন পর্যন্ত মানুষ আসলে গড়ে ফিরতে পারছেন না। যেমনটা আপনি বলছেন, ত্রাণ সহায়তার কথা আসলে প্রশাসন থেকে যদিও বলা হচ্ছে, তারা যারা পানিবন্দী এবং আশ্রয় কেন্দ্রে তাদেরকে যথাযথভাবে ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা আসলে যারা বন্যার্ত মানুষ আছে তাদের সাথে কথা বলে কিন্তু এর বিপরীত কথা জানতেছি। অনেকেই ত্রাণ পাচ্ছেন না এবং দুর্গম হাওর অঞ্চলে আরো খারাপ অবস্থা। যদিও জেলা প্রশাসক বলছেন যে রাশেদ ইকবাল চৌধুরী, যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করা হচ্ছে এবং তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরকে আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য জানাই, পানি উন্নয়ন বোর্ড থেকে মামুন হাওলাদার নির্বাহী প্রকৌশলী যেমনটা জানিয়েছেন যে তারা বন্যার যে উজানে বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে কিন্তু সুরমা নদী সহ সকল নদীর পানি কমে গেছে এবং হয়তো ধীর গতিতে পানি কমায় দুর্ভোগ বাড়বে এবং বন্যা পরিস্থিতি আরো কিছুটা স্থায়ী হতে পারে। এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সিন্তি, ধন্যবাদ। 2 দফা উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার 8,000 পুকুর তলিয়ে যাওয়ায় ভেসে গেছে কোটি টাকার মাছ ও পোনা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার 7,000 মাছ চাষী। ক্ষতি পোষাতে সরকারের সহযোগিতা চান তারা। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বন্যার পানিতে থই থই পুরো এলাকা। এ চিত্র সুনামগঞ্জের বিভিন্ন হাওর ও পুকুরের। সম্প্রতি উজানের ঢলে ও ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। এতে জেলার প্রায় 8,000 পুকুর তলিয়ে গেছে। পুকুরে থাকা প্রায় 4,000 মেট্রিক টন মাছ ও 2 কোটি মাছের পোনা বন্যার পানিতে ভেসে গেছে। পুকুরের পাড় ভেঙে প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে। হাওর, বিল ও পুকুরে বছরে লক্ষাধিক মেট্রিক টন মাছের উৎপাদন হলেও আকস্মিক বন্যায় পথে বসার উপক্রম মৎস্যচাষীদের। এ পরিস্থিতি থেকে উতরাতে চান সরকারি সহযোগিতা। 2 জায়গা জুড়ে ফিশারি 20-22 লাখ টাকার মাছ নিচে গিয়ে বাসাইয়া সরকারে এরা কিচ্ছু আমরা দেখে না। আমরা কি উপায় রোন টোনও পাই না। আমরা বাঁচতাম কিরকম, বাঁচার একটা পদ্ধতি আমরা দেখাই দিন সরকার সাহেব। এখানে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার মাছ আছিল। এইগুলা মনে করেন যে বন্যার সময় সুতে বাসাইয়া নিচে কিছু আমরা নেট মারছি, মাইরা যতটুকু পারি আটকাইছি। আমার পুকুর 10টা, এর মধ্যে আপনার আমার 5টা ঠিক রয়েছে আর 5টা নেট দেওয়া ছিল, কিন্তু অতিরিক্ত পানির থাকার কারণে আমার নেটগুলো ছিঁড়ে আমার মাছগুলো সব চলে যায়। এবারের বন্যায় ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। আর ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের তালিকা করে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন জেলা প্রশাসন। আনুমানিক প্রায় 4,000 মেট্রিক টন মাছ হবে, যেটার বাজার মূল্য প্রায় 62 কোটি টাকা এবং কিছু অবকাঠামোগত পুকুরের ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো সব মিলে প্রায় 72 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্যের এবং কৃষির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর সহ ইউনোগণ কাজ করছে। এগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ করা হলে আমরা রিপোর্ট পাঠাবো। এর প্রেক্ষিতে যখন কোনো বরাদ্দ আসবে আমরা এগুলো যেন যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে বরাদ্দ করা যায়, প্রদান করা যায়, সেই ব্যবস্থা গ্রহণ করব। সুনামগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় 20,000 পুকুরে মাছ চাষ করা হয়। এর সঙ্গে যুক্ত রয়েছে প্রায় 17,000 মাছ চাষী। ইমরুল কায়েস, RTV,
সুবর্ণ সুযোগ হাতছাড়া। আইসিসির কোনো আসরে সেমিফাইনাল নিশ্চিতে এমন সহজ সুযোগ আবার কবে মিলবে তা বলা কঠিন। হাত থেকে ফসকে যাওয়া নয়, সহজ সুযোগ হাত থেকে ফেলে দিয়েছে বাংলাদেশ দল। 12.1 ওভারে 116 রানের সহজ সমীকরণ মেলাতে ব্যর্থ বাংলাদেশ দলের উপর ক্ষোভ ও হতাশা ঝেড়েছেন ক্রিকেট সমর্থকরা। সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে আছে তীব্র ক্ষোভ আর হতাশা। বাকিটা জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। শত কর্মব্যস্ততাকে পাশে রেখে তপ্ত রোদ আর তীব্র গরম উপেক্ষা করে দলকে সমর্থন জানাতে টিএসসিতে হাজির ক্রিকেট ভক্তরা। সেমিফাইনালে যেতে 12.1 ওভারে 116 রানের সহজ সমীকরণ মেলানোর দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। এক বুক আশা আর তীব্র ক্রিকেট প্রেমের বহিঃপ্রকাশ ছিল প্রতিটি বলে। বিশেষ করে বাংলাদেশ দলের নেয়া প্রতিটি রান যেন তাদের কাছে ছিল এক একটি অমূল্য রতন প্রাপ্তির সমান। কিন্তু সহজ সে সমীকরণ আর লক্ষ্য পূরণে ব্যর্থ বাংলাদেশ দল নিয়ে ম্যাচ শেষে তীব্র হতাশা আর ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় সাধারণ দর্শকদের চোখে মুখে। বাংলাদেশ দলের জার্সি থেকে টাইগার খুইলা খরগোশ বা কচ্ছপ লাগানো উচিত বলে আমি মনে করি। এটা দিয়ে আর কোনো কিছু হবে না। এই অল্প রান যদি এরা চেস না করতে পারে, এদেরকে দিয়ে হবেটা কবে? দিন শেষে আমাদের সাথে, আমাদের আবেগের সাথে, ভালোবাসার সাথে এরা খুব প্রতারণা করতেছে। বাংলাদেশি ক্রিকেট নিষিদ্ধ করা উচিত। 24 বছরের ক্রিকেট ইতিহাসে নেই আইসিসির কোনো ট্রফি। এরপরও সব কাজ ফেলে লাল সবুজের টানে এই ছুটে আসা। সেখানে সাকিবের মতো ক্রিকেটারের কাছ থেকে হতাশাজনক পারফরমেন্স দেখে ভক্তদের হৃদয়ে হতাশার বৃত্ত ক্রমেই বড় হতে থাকে। খুবই হতাশ ভাই। সাকিব ভাইয়ের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করছিলাম। তিনি যদি ধৈর্য সহকারে অ্যাটলিস্ট পাওয়ার প্লেটা খেলতে পারতেন, তিনি 10টা বলে হয়তো 20টা রান করে দিয়ে যেতে পারতো। সাকিবের কাছে কোনো প্রত্যাশা নাই। আমরা চাচ্ছি ও দেশে এসে ওই সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিয়ে নেয়। আমার কাছে মনে হয় না স্টেজে এই লেভেলে এখন এই পেসে খেলার মতো অবস্থায় সাকিব আল হাসান আছে। ম্যাচ শেষে সবার একটাই প্রশ্ন, এমন সুযোগ আবার কবে পাবে বাংলাদেশ ক্রিকেট দল? মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। বিশ্বের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলোকে আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ ও স্মার্ট সরঞ্জাম সংযোজন করে কর্মক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবসের আলোচনা সভায় তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিশেষায়িত ফোরামে নেতৃত্ব প্রদান এবং পেশাগত দক্ষতা প্রদর্শনের মাধ্যমে হাইড্রোগ্রাফাররা দেশের জন্য সুনাম এবং স্বীকৃতি বয়ে আনবে। কোন স্কুলের শিক্ষার্থী কম হলে সেটাকে পার্শ্ববর্তী স্কুলের সঙ্গে একীভূত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। যেসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা কম সেগুলোকে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে একীভূত করা হবে বলে জানান সচিব। এবার 3 ক্ষেত্রে 18 ক্যাটাগরিতে 126 জন প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন জানিয়ে সচিব বলেন, প্রধানমন্ত্রীর হাত থেকে 54 জন পদক গ্রহণ করবেন। প্রায় 150-র কাছাকাছি স্কুল, যেখানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা 10 থেকে আপনার 50-এর মধ্যে সীমাবদ্ধ আছে। কিন্তু হুট করে সকল স্কুল আমরা ওইভাবে মার্চ করে দিব না, বন্ধ করে দিব না। স্থানীয় বাস্তবতা, চাহিদা এবং স্থানীয় বাস্তবতা বিবেচনা করে সকল অংশীজনদের সাথে আলোচনা করে একদম নিড বেস সিদ্ধান্ত আমরা দিব। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের পৃথক হামলায় নিহত হয়েছে অন্তত 15 জন। গাজা শহরের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুল ও মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে চালানো পৃথক হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা UNRWA বলছে, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার শিশুরা অপুষ্টি ও পানি শূন্যতায় মারা যাচ্ছে। এদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ চলবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, নেতানিয়াহুর এ মন্তব্য প্রমাণ করে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।